সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো, ভালোই আছো। আমিও সুস্থ আছি, নিরাপদে আছি। প্রতিদিনের ন্যায় আজ আমি তোমাদের সামনে আছি অনলাইন ক্লাসে। আমরা গতকালকে তোমাদেরকে নবম অধ্যায়ে ত্রিভুজের কিছু মৌলিক বিষয়ে আলোচনা করেছিলাম। সেই মৌলিক বিষয়ের উপর নির্ভর করে আজকে একটি উপপাদ্য আমরা প্রমাণ করব। সেই উপপাদ্যটির নাম হচ্ছে গিয়ে উপপাদ্য নম্বর 1। সাধারণ নির্বাচনটা কি ছিল? ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। ত্রিভুজের তিনটি কোণ আছে আর সেই তিনটি কোণ আমরা প্রমাণ করব দুই সমকোণ। আমরা গতকালকে ত্রিভুজের নামকরণ শিখেছিলাম। তাহলে দেখো, এই একটা কোণ ত্রিভুজের, এই একটা কোণ আর এই একটা কোণ। যদি কি এটা এ দ্বারা অভিহিত করা হয়, এটাকে যদি বি দ্বারা অভিহিত করা হয়, এটাকে যদি সি দ্বারা অভিহিত করা হয়, তাহলে আমি যদি এটাকে 1, 2 আর 3 দ্বারা অভিহিত করি, তাহলে 1 কোণটির নাম কি দাঁড়াচ্ছে? কোণ বিএসি দাঁড়াচ্ছে। যদি 2 কোণটার নাম বলি তাহলে দাঁড়ায় কোণ এবিসি, আর 3 কোণটির নাম হচ্ছে কোণ এসিবি। আমরা কি বুঝতে পেরেছি শিক্ষার্থী? দেখো, যে কোণের নামকরণ করতে হয় সেই অ্যালফাবেটটির মাঝখানে থাকে এবং যে রশ্মিদ্বয় দ্বারা উৎপন্ন হয় তার প্রান্ত বিন্দুদ্বয় ওই যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় তার উভয় পাশে থাকে। কি বলেছি? অর্থাৎ আবার বি এ আর সি এর রশ্মি দ্বারা, মনে করো বি এ, এটা হচ্ছে বি এ ছিল, এটা বি, আর এটা এ ছিল, আর এটা সি ছিল। তাহলে আবার এই কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই কোণটা আমি মাঝখানে দিলাম, আর এই যে দুই পাশে দুটো বিন্দু সেটা আমরা দুই পাশে দিব। এমন হতে পারে যে সি এ বি, এটাও হতে পারে, যে যেমনটা লিখতে পারে। তবে যে শীর্ষবিন্দুটি ওই কোণটি উৎপন্ন হয়েছে, যে শীর্ষবিন্দুটি ওই কোণটা উৎপন্ন হয়েছে, অবশ্যই সেই শীর্ষবিন্দুটা ওই প্রান্তদ্বয়ের মাঝখানে, প্রান্তবিন্দুদ্বয়ের মাঝখানে রাখতে হবে। আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। এবং কোণের চিহ্নটা ভালো করে খেয়াল করো, যে আমি কোণের চিহ্ন দিচ্ছি, কোণ এ বি লিখলাম, এ বি সি কোণ। এই কোণের এই যে দাগটা, এটা ভূমি রেখার ভূরেখার সমান্তরাল হতে হবে। তোমরা অনেকে এরকম ভাবে দিয়ে ফেলো কোণ এ বি সি, কিন্তু আসলে এটা কোণের চিহ্ন নয়, কারণ এটা লেস দ্যান বা গ্রেটার দ্যান যে সম্পর্কযুক্ত যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী, যে আসলে কোণের চিহ্নটা কিভাবে দিব। যা হোক, আমরা এখন প্রমাণ করব যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। দেখা যাক আমরা কিভাবে প্রমাণ করি। আমরা গতকালকের মৌলিক বিষয়ে একটা বিষয় আলোচনা করেছিলাম সর্বশেষ, যে সমান্তরাল দুটি রেখা, এই একটা সমান্তরাল রেখা আর একটা সমান্তরাল রেখা, যদি তাদের একটা ছেদক থাকে, এই সমান্তরাল রেখার যদি একটি রেখা ছেদ করে থাকে, তাহলে ছেদকের বিপরীত পাশে আর রেখাদ্বয়ের সমান্তরাল রেখাদ্বয়ের অভ্যন্তরে যে দুটি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এ বি সি আর ডি। দেখো, এ বি সমান্তরাল, এই সমান্তরাল তোমরা জানো যে সমান্তরাল চিহ্ন, এইটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, সমান্তরাল হচ্ছে সিডি, আর এখানে বিসি তাদের ছেদক। বিসি যদি তাদের ছেদক হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারবো এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ কোণ এ বি সি, কোণ এ বি সি সমান কোণ বি সি ডি। এটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। তাহলে শুরু করে তোমরা তো বলতে দেখি যে আমার এখানে দাঁড়ালো, এটাকে আমি দিলাম এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ই দিলাম। তাহলে আমার একটা কোণ কোণ সমান কোণ কোণ হবে, অবশ্যই আমার এই কোণটা সমান এই কোণটা হবে। তাহলে এটা ছিল আমাদের একান্ত কোণ ছিল, এই কোণগুলোর নাম। আর এরপরে ছিল হচ্ছে অনুরূপ কোণ ছিল, যে ছেদকের একই পাশে থাকবে কিন্তু সমান্তরাল রেখাদ্বয়ের দুই পাশে থাকবে, সেটা ছিল আমাদের। দেখো শিক্ষার্থী, একটা সমান্তরাল রেখা, দুটো সমান্তরাল রেখা, এটা এ, এটা বি, এটা সি, এটা ই, এটা ডি। তাহলে দেখো, এই দুটো এ বি সমান্তরাল ই সি। সুপ্রিয় শিক্ষার্থী, একটা জিনিস ভালো করে খেয়াল করো, যে আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি, তাই ই থেকে সি এর দিকে হবে। আমরা যদি এরকম লিখি যে এ বি সমান্তরাল সি, তাহলে কিন্তু হবে না, ওটা বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যায়।
এই জন্য আমরা যে বিন্দু থেকে যাত্রা শুরু করছি পরবর্তী সমান্তরাল রেখার ক্ষেত্রেও সেই বিন্দু থেকে ওই বিন্দু থেকে যাচ্ছে গমন করে এমন বিন্দুগুলো নিতে হবে। তাহলে আমার এবি সমান্তরাল ইসি আর বি দ্বিতাতে ছেদক। তাহলে দেখো এই কোণ আর এই কোণ দুটো সমান্তরাল হয়েছে এবং দেখতে দেখো একই রকম, এই জন্য এটাকে বলা হচ্ছে অনুরূপ কোণ। তো আমাদের এই উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদেরকে একান্তর কোণ এবং অনুরূপ সম্পর্ক সম্পর্কিত জ্ঞাত হতে হবে। এই জন্য আমরা গতকাল বেসিক বিষয়গুলোর ভিতরে অনুরূপ কোণ এবং সমান্তরাল একান্তর কোণ সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে দেখো বিশেষ নির্বাচন আমি লিখতে পারি এখন বিশেষ নির্বাচন মনে করি এবিসি একটি ত্রিভুজ। আচ্ছা এর এবি আর এসি এর কোন বাহুটা বড়? অবশ্যই এসি বাহুটা বড় এবং এসি গ্রেটার দেন এ। সরি আমরা এসি বাই দরকার ছিল না। আমার কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে তিনটি করে নাম করেন। এই কোণটার নাম হচ্ছে কোণ বিএসি 1 নম্বর কোণ, প্লাস 2 নম্বর কোণ আছে এবিসি আর 3 নম্বর কোণ আছে এসি সমান কত? 200। অঙ্ক তার সুপরিষ্কার তোমরা আসলে বুঝতে পারছো যে এবিসি কে কি দেখো এ বিএসি এক নম্বর কোণ আছে বিএসি, 2 নম্বর ছিল কোণ এবিসি, 3 নম্বর ছিল কোণ এসি। এই তিনটি কোণের সমষ্টি করতে বিষম কোণ, এটা আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে দেখো বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করব। লিখতে পারি এখন আমরা বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং বি এর সমান্তরাল করে বি এর সমান্তরাল সিই আঁকি। সুপ্রশিক্ষার্থী আগে বুঝতে হবে যে কিভাবে সমান্তরাল বাহুগুলো আঁকতে হয়। আমি যেখানে বলেছি বি এর সমান্তরাল সি আঁকি, এখন মনে করো যে এটা বি আর এটা এ, এখানে সি আছে। এখন আমরা বলছি যে বি এর সমান্তরাল সি অঙ্কন করি। তাহলে এই কোণের সমান করে এখানে যে কোণটা সমান হচ্ছে এই বাহুতে সেই কোণটা আঁকতে হবে। এসি বাহুকে সি বিন্দুতে এসি বসে করে, তাহলে আমাদেরকে জানি যে এই কোণের সমান করে একটা কোণ এখানে এরকম আঁকতে হবে। আবার এর অন্তর এটা নিয়ে তো যাক আমরা যদি পেন্সিল কম্পাস বা কাটা কম্পাস না হয় বোর্ডে করে আমরা এটা ডাউন করতে পারছি না, এই জন্য আমরা হাতে করে নিলাম যে এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকতে হবে। এ বিএসি এর সমান করে কোণ এসিই অঙ্কন করতে হবে। এসি রেখার সি বিন্দুতে ওই কোণটি অঙ্কন করতে হবে। তাহলে আমরা যে প্রথমে একটু নিলাম, তারপর এই মাপে সমান করে এখানে নিলাম, নিয়ে আমরা এটা এসি। তাহলে দেখো এই 1 নম্বর কোণ অনুসরণ করে গেছে 1 নম্বর কোণ হয়, কারণ এই কোণের সমান করে আমি এই কোণটা এঁকেছি। আবার দেখো আমি এই কোণের সমান করে এখানে কোণ আঁকলে সেই কোণটা আমার এই সিটা সমান্তরাল হয়ে যেত। তার মানে 2 নম্বর কোণের সমান করে এটাও 2 নম্বর। এখন প্রমাণ আমরা ধাপ আকারে লিখতে পারি অথবা এমনি ঢালাওভাবে লিখতে পারি। আমি তোমাদের একটু ঢালাওভাবে লিখবো এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ ধাপ আকারে লিখলে পরে যে যুক্তিযুক্ত আর কারণগুলো এই আমার ধাপগুলো লিখতে হয় সেগুলো যথার্থের ভিতরে লিখতে হয়। কিন্তু যথার্থের ভিতরে লিখতে গেলে একটা সমস্যা হয় যে আমি ওই বিষয়গুলো
পরে আমি ইন্ট্রোডিউস করতেছি, কিন্তু তার আগে ইন্ট্রোডিউস করে যদি দিই তাহলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে, এই কারণে আমি ঢালাওভাবে লেখার চেষ্টা করছি। প্রমাণ। দেখো আমার বি এ আর সি কি সমান্তরাল ছিল, আমি এখানে তো চাই লিখি বি, এটা বি, এটা এ, আর এটা ছিল সি, এটা ই, এটা কিন্তু সমান্তরাল ছিল। দেখো তো বি আর এবং সি এর সমান্তরাল ছিল, আমি লিখলাম এখানে প্রমাণ বি এ সমান্তরাল সি ই। এবং দেখো এসি বাউটা তাদের ছিল, তাদের জন্য আমি এই কোণটা এখানে নিলাম, এসি তাদের সেল। তাহলে বাবা সূত্র শিক্ষার্থী কি হতে পারে, এই কোণটা সমান এই কোণটা হতে পারে, কারণ আমরা যদি যে ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণগুলো পরস্পর সমান, তাহলে কোণ বিএসি সমান কোণ এসি লিখতে পারি, কোণ বিএসি সমান কোণ এসি। এটাকে আমি এখানে সাইড নোট লিখবো একান্তর কোণ। তাহলে আসলে এটা বুঝতে পেরেছো, একান্তর কোণ দুটি সমান, এটা শেষ হয়ে গেল আমার একান্তর কোণ দুটি সমান। তবে 2 নম্বরে আসি, দেখো বি এ এবং সি আবার সে সমান্তরাল, বি এ সমান্তরাল সি, তার মানে কি আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার সে একইভাবে বি এ এবং সি তাদের সমান্তরাল। এখন আগে ছিল এসি টা ছেদক ছিল, আগে এই এসি টা ছেদক ছিল, আমি তো এসি লিখছি না, এখন আমি বিডি টা ছেদক লিখছি, তোমাদেরকে আমি এরকম দেখিয়েছিলাম। তাহলে বিডি যখন ছেদক লিখছি তাহলে ছেদকের একই পাশে কিন্তু সমান্তরাল একাধারে বিপরীত পাশে যদি হয় তাহলে এই কোণ এবং এই কোণ সমান হবে। তাহলে এখানে দেখো আমার এ বি এ সমান্তরাল এবং ইসি, আমি যদি নাম করি সি, তাহলে এই কোণ সমান এই কোণ, এই কোণের নাম এ বি সি লিখতে পারি আমি। আবার বি এ সমান্তরাল সি এবং বিডি তাদের ছেদক, অতএব কোণ এবিসি সমান কোণ এসিডি। এখানে লিখব কি, অনুরূপ কোণ দুটি সমান। তাহলে আমি আগে যৌক্তিকতা তুলে ধরে তারপরে তা প্রুফ করেছি, কিন্তু যদি আমি যথার্থতা যেতাম তাহলে আমাকে আগে এটা লিখে এই যৌক্তিকতাটা আমাদেরকে যথার্থ ধাপে লিখতে হতো, এই জন্য আমি আগে যৌক্তিকতা তুলে ধরেছি। এখন দেখো শিক্ষার্থী, আমি এই একটা কোণ পেলাম আর এই একটা কোণ পেলাম, এই দুই পক্ষ আমি যোগ করবো। এখন এই কোণ আর এই কোণ আমি এখন যোগ করবো। আমি বুঝলাম সুপ্রিয় শিক্ষার্থী। এখন কি কোণ পেয়েছিলাম জানো, বিএসি, যোগ করছি, যোগ কোণ এবিসি সমান এসি, আমি বিএসি সমান পেয়েছিলাম কোণ এসি প্লাস এটা পেয়েছিলাম ইসিডি। অতএব এবিসি যোগ কোণ, সরি ভুল হচ্ছে আমার এখানে, বিএসি যোগ কোণ এবিসি সমান, এখন শুরুতে এসি অর্থাৎ এই কোণ যোগ ইসিডি, এই কোণ টোটাল কিন্তু দাঁড়ায় আমার এই কোণটা, তার মানে বিএসি বাহু আর সিডি বাহু দ্বারা উৎপন্ন কোণ, তাহলে আমি বলতে পারি এসিডি। এই কোণটাকে আমি এখন নাম করে বলতে পারি এসিডি। আমি যদি আমার কোন প্রমাণ ছিল, দেখো
আমার প্রমাণ করতে বলেছে কোণ বিএসি যোগ কোণ এবিসি যোগ কোণ এসিবি সমান 2 সমকোণ। এখন দেখো শিক্ষার্থী, আমি যে লাইনটা এখানে পেয়েছি বিএসি যোগ কোণ এবিসি কোণ এসিবি, কিন্তু এখানে যদি আমার এই দুটো আছে বিএসি যোগ কোণ এবিসি, আমার কিন্তু না এই অংশটুকু, তাহলে আমি এই অংশটুকু যোগ করতে হবে আমাদেরকে। তাহলে এই অংশটুকু যদি আমি এই সমীকরণের উভয় পক্ষে এখন যোগ করি, এই সমীকরণের উভয় পক্ষে আমি এটা যোগ করব, তাহলে দেখো এখানে কোণ বিএসি যোগ কোণ এবিসি যোগ কোণ এসিবি সমান কোণ এসিবি যোগ কোণ এসি। আমি এখানে সাইডে লিখবো যে উভয় পক্ষে কোণ এসিবি যোগ কোণ। উভয় পক্ষে কি করলাম? কোণ এসিবি আমরা যোগ করলাম। এখন শিক্ষার্থী আমরা এটাতে পেয়ে গেলাম, তাহলে আমাদেরকে এইটার সমান এখন 2 সমকোণ প্রমাণ করতে চেষ্টা করতে হবে। ওইটার সমান 2 সমকোণ আমাদেরকে প্রমাণ করতে হবে। কিন্তু আমি এখন একটু দেখি, কোণ এসিডি যোগ কোণ এসিবি। শিক্ষার্থী দেখি এসিডি অর্থাৎ এই যে কোণটা ছিল তার সাথে আমি যোগ করেছি এই কোণটা এসিডি, এইটা যোগ করে পরে সম্পূর্ণ এই কোণটা দাঁড়াচ্ছে, তার মানে কি করে দাঁড়ায়? বিসিডি। আমি লিখলাম আমার সমান কোণ বিসিডি। এই বিসিটা কি এক সরল কোণ? এটা তোমরা এখন আপাতত লিখবে না, কিন্তু বিসিটা কি এক সরল কোণ, আর এক সরল কোণ মানে কি দাঁড়ায়? 2 সমকোণ। তাহলে আমি এখানে সমকোণ লিখতে পারি কিনা? এক সরল কোণ সমান 2 সমকোণ। তাহলে এক সরল কোণ সমান যদি 2 সমকোণ হয়, তাহলে এই মানটা এখন আমি বসাতে দিলে পাবো কোণ বিএসি যোগ কোণ এবিসি কোণ। অতএব এটা তোমরা লিখো, কোনো সমস্যা নেই, এটা তোমরা লিখবে। অতএব কোণ বিএসি যোগ কোণ এবিসি যোগ কোণ এসিবি সমান 2 সমকোণ। শিক্ষার্থী, তোমাদের বইতে কিন্তু কোণ এসিডি আর কোণ এসিবি সমান 2 সমকোণ সরাসরি দেওয়া আছে, তোমাদের কিন্তু ওখানে ব্যাখ্যামূলক দেওয়া নাই যে কেন এটা 2 সমকোণ হলো। কারণ এসিডি আর এসিবি, আমি এখানে চিত্র আঁকাই, একটু খেয়াল করো, এটা যদি এ হয়, এটা যদি সি হয়, এটা ডি হয়, এটা যদি বি হয়, তো এসিডি আর এসিবি এই দুটো যোগ করলে টোটাল একটা কোণ হয়, সেই কোণটা হচ্ছে কি বিসিডি। দেখো কোণ লিখেছি বিসিডি, আর এই বিসিডি মানে কি একটা সরল কোণ, এক সরল কোণ, লিখলাম এক সরল কোণ, আর ওয়ান সরল কোণ আমরা জানি 2 সমকোণ। তাহলে অর্থাৎ বিএসিডি প্লাস এসিবি সমান কত? 2 সমকোণ। তাহলে এই 2 সমকোণটা এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ কোণ এ বিএসি যোগ কোণ এবিসি যোগ কোণ এসিবি সমান 2 সমকোণ প্রমাণ করব। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো যে আসলে কিভাবে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান বা তার 2 সমকোণ হয়। আমরা এর বিষয় নির্ভর করে 2-1টি কথা বলবো। আমরা আজকে উপপাদ্য শিখবো না, পরবর্তী ক্লাসে আমরা একটা সম্পদ শিখবো। এই উপর নির্ভর করে আমি একটা কথা বলি তোমাদেরকে, শুধু তোমরা ভালো করে খেয়াল করে শুনে দেখবে আমি কি বলতে চাচ্ছি। কারণ যদি মৌলিক বিষয়গুলো না জানা থাকে, তাহলে আমাদের পরবর্তী শ্রেণী থেকে আমরা উপপাদ্যের ভয় পাবো, যেটা অনেকের কাছে এখনো লাগে যে জ্যামিতি খুব বেশি মনে হয় কঠিন, কিন্তু আসলে তা নয়। জ্যামিতি হলো কিছু যৌক্তিকতা তুলে ধরা আর তার পরিপ্রেক্ষিতে প্রমাণ করা। যদি আমার সেই যৌক্তিকতা তুলে ধরতে হয়, তাহলে আমাদের মৌলিক বিষয়গুলো অবশ্যই জানা আবশ্যক। যদি আমাদের মৌলিক বিষয়গুলো না জানা থাকে, তাহলে আমি তো যৌক্তিকতা তুলে ধরতে পারবো না বা যুক্তি তুলে ধরতে পারবো না, তখন আমার প্রমাণ আমি করতে পারবো না।
তাই যৌক্তিকতা তুলে ধরার জন্য আমাদের অবশ্যই মৌলিক কিছু বিষয় জানা দরকার। যেমন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে অনেক কিছু কিন্তু মৌলিক বিষয় জেনেছি। আর কিছু মৌলিক বিষয় তোমাদেরকে বলি। যেমন কথা বলতে শিখেছিলাম যে একটা যে ত্রিভুজ, এই ত্রিভুজের যখন একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তস্থ কোণ দেয় সমান। এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি x হয়, তাহলে কোণ x = কোণ 1 যোগ কোণ 2। এটাকে বলেছিলাম যে সন্নিহিত অন্তস্থ কোণ। সন্নিহিত অন্তস্থ কোণ বলেছিলাম। তাহলে কি বলেছিলাম যে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তস্থ কোণ দেয় সমষ্টি সমান। আমরা শিখেছিলাম যে অন্তস্থ কোণ কাকে বলে, কিভাবে উৎপন্ন হয়, আর বহিস্থ কোণ কাকে বলে, কিভাবে উৎপন্ন হয়, গতকালকের ক্লাসে আমরা শিখেছিলাম। এরপরে এখন খেয়াল করো, এই যে বহিস্থ কোণটা 1 মিটার যেটা বললাম যে কোণ x = কোণ 1 যোগ কোণ 2, তাহলে দেখা যাচ্ছে এই কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান। এই কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান, তাহলে নিশ্চয়ই এই কোণটা এর প্রত্যেকটা অপেক্ষা বৃহত্তর। তাই x কোণটা অবশ্যই প্রত্যেক কোণ বা কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার প্রত্যেকটি অন্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর হবে। সেই বহিস্থ কোণটি তার অন্তস্থ কোণ, ওই ত্রিভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর হবে। আমরা জানি যে সমকোণী ত্রিভুজ যার একটি কোণ অবশ্যই 90 ডিগ্রি বা 90 ডিগ্রি হয়। এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কোণ b সমকোণ, তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রি। তাহলে আমরা শিখলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই উপপাদ্য আমরা প্রমাণ করে এসেছি। তাহলে নিশ্চিত এই কোণ এবং এই কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণের পরিমাণ দ্যাটস মিন কোণ a যোগ কোণ c কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি তার মানে দেখা যাচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন ব্যতীত অপর দুটি কোণের সমষ্টি পূরক কোণ। কি বললাম? পূরক কোণ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। যদি দুটো কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে অবশ্যই একে অপরের পূরক কোণ বলা হয়ে থাকে। এবার একটু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আসি। সমবাহু ত্রিভুজ কাকে বলে? একটা সমবাহু ত্রিভুজ নিলাম যার তিনটে বাহু পরস্পর সমান থাকে তাকে আমরা জানি সমবাহু ত্রিভুজ বলা হয়ে থাকে। যে ত্রিভুজের তিনটে বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়ে থাকে। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। এই পর্যন্ত তোমার থাকলো। নেক্সট ক্লাসে আমরা সম্পূর্ণ থাকবো, তোমরা সেই হিসেবে প্রিপারেশন নিবে।